মুখোশ পরে আমি মহিলাদের মালিশ করতাম। সবাই আমাকে শিবানী দিদি নামে চিনত। একদিন এক পণ্ডিতের বউ আমাকে ডাকল। যেই আমি মালিশ করতে শুরু করলাম, পণ্ডিত অমনি নিজেকে সামলাতে না পেরে আমার মুখোশ খুলে ফেলল। এরপর যা হল। আমার নাম হল শিবান। আমি 4 বোনের একমাত্র ভাই ছিলাম। অল্প বয়স থেকেই বোনেদের সাথে থাকার কারণে আর একসাথে বড় হওয়ার কারণে আমি মেয়েদের মতোই হয়ে গিয়েছিলাম। আমার বাবার মৃত্যু হয়েছিল, আর আমার মা চাকরি করতেন। এজন্য আমি আর আমার বোনেরা সারাদিন ঘরে থাকতাম। বোনেদের সাথে সাথে সারাটা দিন থাকার কারণে আমার ওঠা বসা চলাফেরা সবকিছু মেয়েদের মতোই হয়ে গিয়েছিল। আর ভগবানও আমাকে যেন অল্প একটু মেয়েদের মতোই বানিয়েছিলেন। আর কিছু আমার ভুল ছিল, আমি একটু বেটেও ছিলাম। আমার বোন মজা করে আমাকে মেয়েদের জামাকাপড় পরিয়ে দিত আর চোখে কাজল লাগিয়ে দিত। আমি ওদের সাথে গানের সুরে মেয়েদের মতো করেই নাচতাম। মা আমাকে আমার বোনেদের সাথে এরকম মেয়ে সেজে থাকতে দেখলে খুব বকাবকি করত। আমি মায়ের কথা শুনতাম না, আর আমার বোনেরাও মায়ের কথা শুনত না। আমাদের তো খেলার বয়স ছিল। প্রথম প্রথম বাইরের লোকেরা কেউই ব্যাপারটা অতটা লক্ষ্য করেনি, কিন্তু যত সময় এগোতে লাগল ততই আমি বড় হতে লাগলাম। আর সবার যেন মনে হতে লাগল যে আমায় যেন শিবানীর থেকে বেশি শিবানী মনে হয়। আমরা যখন স্কুলে ভর্তি হলাম তখন আমাকে দেখে সবাই মজা করত। সব ছেলেরা আমাকে মেয়ে বলে বিরক্ত করত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার নাচ দেখতে সবারই খুব মজা লাগত। সবাই আমাকে মেয়েদের গানে নাচতে বলতো। আমিও খুব খুশি হয়ে মেয়েদের মতো নাচতে থাকতাম, আর সবাই খুব আনন্দ করে সিটি বাজাতো আর শীষ দিত। কিন্তু আমার পেছনে সবাই আমাকে নিয়ে মজা আর ঠাট্টা করত। মায়ের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না। মা যে কোনো বিয়েবাড়িতে যাওয়ার আগে আমাকে বকা দিত আর বোঝাতো যে যেন আমি বিয়েবাড়িতে গিয়ে না নাচি আর চুপচাপ একটা কোণে যেন বসে থাকি। কিন্তু সবাই মজা করে জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে আমাকে নাচাতো। স্টেজে যখনই গান বাজত তখনই আমার পা যেন নাচের জন্য ব্যাকুল হয়ে উঠত। আর এইভাবেই আস্তে আস্তে দিন কাটতে লাগল। আমার বোনেদের ওই ব্যাপারটা খুব খারাপ লাগতে লাগল যে যে কোনো জায়গাতেই আমি এরকম নাচ করতাম তখন আমাকে সব ছেলেরা বাজে চোখে দেখত। মা তো প্রথমে পুরোপুরি এর বিরুদ্ধে ছিল। আর একবার হলো কি, একটি বিয়েবাড়িতে আমাকে কেউ একজন শিবানী দিদি বলে ডাকল। তারপর আর কি, ওর দেখাদেখি আমাকে সবাই ওখানে শিবানী দিদি বলতে লাগল। যখন আমি 13 বছরের ছিলাম তখন এতটাই সুন্দর ছিলাম যে যে কেউ আমাকে দেখলে দেখতেই থাকত। কিন্তু আমার সৌন্দর্য কোথাও না কোথাও মেয়েদের মতো ছিল। আমার চেহারা ছিল সুন্দর মেয়েদের মতো দেখতে, আর চোখগুলো বড় বড় ছিল। গ্রামের ছেলেরা আমাকে বিরক্ত করতে লাগল। যখন ঘর থেকে বেরোতাম তারা আমার পেছনে পেছনে হাঁটত, এমনভাবে যেন আমি কোনো মেয়ে। আমার পিসির ছেলে আমার সাথে একবার খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আর যখন এই ব্যাপারটা আমি মাকে বললাম, মা আমাকেই মারল আর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। আমার জন্য আমার বোনেদের সম্বন্ধ নিয়ে আসত। তারই মনে হতো যে আমাদের বাড়িতে 4টে নয় 5টা মেয়ে আছে। আমার সৌন্দর্য যেন সবার চোখে খটকাতে লাগল। আমার মা আমার জন্য চিন্তায় পড়ে গেল। আমি স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা আমি নিজে ছেলেদের কাছে বিরক্তের শিকার হতাম। একবার আমার জন্য আবার বড় দিদির সম্বন্ধ এসেও তারা না করে দিল আমার জন্য। মা রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বলল, যতক্ষণ তুই আমার ঘরে আছিস ততক্ষণ আমার মেয়েদের বিয়ে হবে না। 15 বছর বয়সে এইভাবে বিনা সাহারায় আমি রাস্তায় দাঁড়িয়ে রইলাম, আর রাস্তায় আসা যাওয়া প্রত্যেকে আমাকে মেয়ে ভেবে ভেবে বিরক্ত করতে লাগল। আজকাল মেয়েরাও তো ছেলেদের জামা কাপড় পরে, এই জন্য কেউই বুঝতে পারল না যে আমি মেয়ে নই, বরং ছেলে। যে কেউই আদর করার চেষ্টা করত। আর আমার দুর্ভাগ্য এই যে একটা হিজড়ের দলের সঙ্গে আমার দেখা হয়ে গেল, আর ওরা আমাকে জোর জবরদস্তি নিজের সাথে নিয়ে গেল। অনেক বছর আমি না চাইতেও ওদের সঙ্গে নাচতাম। আমার নাম শিবানী দিদি হয়ে গেল। আমি মেয়েদের মতো জামা কাপড় পরা শুরু করে দিয়েছিলাম, আর আমি ভালো করে মেকআপ করতেও শিখে গিয়েছিলাম। কিন্তু আমি এরকম জীবন চাইনি। 19 বছর বয়সে আমি ওখান থেকে পালিয়ে গেলাম, আর ট্রেনে বসে অন্য শহরে চলে গেলাম। আমার কাছে কোনো জিনিসপত্র ছিল না। ব্যাগে আমার সমস্ত জামাকাপড় মেয়েদেরই ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আগে আমার কি করা উচিত, কেননা আমি আর নাচতে চাইছিলাম না। বেশ কিছুদিন ধরে এখানে ওখানে ঘুরতে লাগলাম, আর শহরেও ছেলেরা আমার বাঁচা মুশকিল করে দিল। আসতে যেতে ছেলেরা আমাকে দাম জিজ্ঞাসা করছিল, আর আমার সাথে রাত কাটাতে চাইছিল। একটা বুড়ো লোক বেশ কয়েকদিন ধরে আমাকে লক্ষ্য করছিল। একদিন বলল, খুকি,
কতদিন আর এভাবে রাস্তায় থাকবে? খাবে? আমার বাড়ির ওপরের একটা ঘর খালি আছে। তুমি যদি চাও তাহলে কোনো কাজ করে এখানে তুমি আমাকে মাসে মাসে মাইনে দিয়ে থাকতে পারো। ওই বুড়ো লোকটাকে আমার খুব ভালো লাগলো। আমি আর অন্য কিছু না ভেবে ওখানে ওই বুড়ো লোকটার সাথে চলে গেলাম। আমার একটা ছোট্ট মতো ঘর হলো, যেখানে আমি আমার নতুন জীবনের শুরু করলাম। এই 4 বছরে আমি জেনে গিয়েছিলাম যে আমি ছেলে হয়ে জীবন কাটাতে পারবো না। আমার হাবভাব সম্পূর্ণভাবে ছেলেদের মতোই ছিল। এই জন্যই আমি নিজেকে মেয়েদের রূপ দিলাম আর মুখোশ পরা শুরু করলাম। বিভিন্ন জায়গায় কাজ খুঁজতাম, কিন্তু কেউই আমাকে কাজ দিচ্ছিল না। আমার কাছে কোনো ডিগ্রিও ছিল না, আর না আমি কোনো কাজ করতে জানতাম। আমি তো শুধু নাচ গান জানতাম, এছাড়া শুধু মালিশ করতে পারতাম। কেননা আমাদের পুরো গ্রুপ নাচ করে যখন বাড়ি ফিরত, আড্ডায় ফিরে এসে তখন কেউ কেউ আমাকে তাদের শরীরে মালিশ করতে বলতো, কেননা আমার হাত ছিল মেয়েদের মতোই নরম আর সুন্দর। যখন কোনো কাজ পাচ্ছিলাম না, তখন আমি এই কাজটাকেই আপন করে নিলাম, আর যেটা কিনা মালিশ করা। আমি শিবানী দিদি নামে পরিচিত হলাম। হ্যাঁ, আমি খুব ভালো মালিশ করি। ব্যাস, আর কি। মেয়েরা আমাকে নিজেরাই মালিশ করার জন্য ডাকা শুরু করে দিল। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হতো, কারোর বাড়িতে বাচ্চা জন্ম নিত, তখন আমি মেয়েদের মালিশ করতাম, আর তারা সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যেত শরীরে। মেয়েদের শরীরে যেখানে হাত দিতাম মালিশ করার জন্য, সেই জায়গা থেকে যন্ত্রণার সাথে সাথে চলে যেত, আর তারা খুশি মনে আমাকে বেশি পয়সা দিত। আমার মালিশ এতটাই পরিচিতি লাভ করল যে দূর দূর থেকে আমাকে লোক ডাকতে লাগলো। যে কেউই এটা বলতো যে শিবানী দিদির হাতে জাদু আছে, জাদু। শরীরে হাত রাখতেই যন্ত্রণা চলে যায়, সব কিছু ঠিক হয়ে যেত। মালিশের মাধ্যমে আমি অনেক পয়সা রোজগার করছিলাম, আর কারোর সন্দেহ হতো না যে আমি মেয়ে নই বরং ছেলে। আমি যেখানেই যেতাম আমার মুখোশ সরাতাম না, কারণ আমার সৌন্দর্য আমার জন্য বিপদ ছিল। এই জন্য আমি আমার মুখ লুকিয়ে রাখতাম। এরকমই একদিন একটা বাড়ি থেকে মালিশ করে ফিরছিলাম, তখন একটা বাচ্চা আমাকে ডাকলো যে শিবানী দিদি, আপনাকে পণ্ডিত মশাইয়ের বউ ডাকছে। এই কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে কি জানি পণ্ডিতের বউ আমাকে কেন ডাকছে, তার আমার সাথে কি কাজ থাকতে পারে। এটাই ভাবতে ভাবতে আমি পণ্ডিত মশাইয়ের ঘরে গেলাম। পণ্ডিত মশাইয়ের বউ আমাকে ঘরে ডেকে বসালেন। পণ্ডিত মশাইয়ের বউ ভীষণ অসুবিধার মধ্যে ছিলেন। মনে হয় ওনার কোনো কষ্ট ছিল, কিন্তু সেখানে গিয়ে আমার অদ্ভুতভাবে মন ঘাবড়াচ্ছিল। পণ্ডিত মশাইয়ের বউ একটা ঘরের ভিতরে থেকে জীবন কাটানো স্ত্রী ছিলেন। খুব কমই তিনি বাইরে লোকের সামনে যেতেন, কিন্তু আমি যাওয়াতে আমার সামনে তিনি একটুও লজ্জা পেলেন না, কেননা আমি ওনার নজরে শিবানী। পণ্ডিত মশাইয়ের বউ বলতে লাগলেন, শিবানী দিদি, আজ সকালবেলায় আমি কলের কাছে গিয়ে পড়ে যাই, আর আমার কোমরে প্রচণ্ড ব্যথা লাগে। আমি আপনার কাছে মালিশ করাতে চাইছিলাম, আমার তো হাঁটাচলা করাও মুশকিল হয়ে গেছে। আমি অনেক মহিলার মালিশ করেছি, কিন্তু আমার কাছে পণ্ডিত মশাইয়ের মতো কেউ ছিল না। এজন্য পণ্ডিত মশাইয়ের বউ আমাকে মালিশ করতে বলায় একটু আমি চিন্তায় ছিলাম, কিন্তু ওনার কষ্ট দেখে আমি না করিনি, বরং হ্যাঁ করে দিলাম, কারণ আমার কাজই ছিল মালিশ করা। আমি ভাবলাম যে কোনো রকম বাধা ছাড়া আমি আমার কাজ করব। সেই দিন থেকেই আমি পণ্ডিত মশাইয়ের বউয়ের কোমরে মালিশ করা শুরু করে দিয়েছিলাম। ওনার কোমরে মালিশ করে আমি পণ্ডিত মশাইয়ের ঘর থেকে বেরোতে যাব, এমন সময় পণ্ডিত চলে আসে, আর সে চমকে গেল এটা দেখে যে আমি মুখোশ পরেছিলাম। আমি আমার নজর ঝুঁকিয়ে নিলাম, আমি আমার মাথা নত করলাম। পণ্ডিত মশাইয়ের বউ পণ্ডিতকে বলল যে শিবানী দিদি খুব ভালো মালিশ করে। প্রথম দিন ওনার খুব আরাম হলো মালিশ করায়, কিন্তু আমার উপর পণ্ডিত মশাই অদ্ভুতভাবে তাকিয়েছিল। ওনার ওরকম নজর দেখে আমি ভয় পেয়ে গেলাম, আর খুব তাড়াতাড়ি বাইরে চলে এলাম, আর ঠিক করেছিলাম যে আর পণ্ডিত মশাই বাড়ি যাব না। আমার কাছে ওনার যে নজর তা খুব অদ্ভুত লাগছিল। কিন্তু তার পরের দিন পণ্ডিত মশাইয়ের বউ একটা ছোট্ট বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে আমাকে ডাকলেন। তখন আমি তাদের বাড়ি গেলাম। তিনি আমাকে বললেন যে কখন থেকে আমি আপনার অপেক্ষা করছিলাম, আপনি আমার মালিশ করে দিলে আমার কষ্ট অনেকটা কমে যায়। এখন আপনাকে 1 সপ্তাহ পুরো মালিশ করতে হবে। পণ্ডিত মশাইয়ের স্ত্রী উপর হয়ে বিছানায় শুয়ে পড়লেন, আর আমি ওনার কোমরে সর্ষের তেল দিয়ে আস্তে আস্তে মালিশ করতে লাগলাম। আমি যখন মালিশ করছিলাম, একবারের জন্য তার কোমরের দিকে আমি তাকালাম না, কিন্তু মালিশ করার জন্য যখন সর্ষের তেল দরকার হলো গরম করার, তখন আমি তাকে গরম করতে বললাম। তো তিনি বলতে লাগলেন যে আমার ছোট ঘর, আপনি নিজে একটুখানি রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনুন প্লিজ, আমার কোমরে খুব ব্যথা করছে, আমার পক্ষে বারবার বিছানা থেকে ওঠা খুবই সমস্যা।
এমনিতেই ওনার কোমরে যখন মালিশ করতাম তখন ওনার ঘুম চলে আসতো। এখনও উনি ঘুমিয়ে পড়লেন। ব্যথা কমার তেল উনি ব্যবহার করতেন, সেই জন্য হয়তো তাড়াতাড়ি ওনার ঘুম এসে গেল। ওনার বলাতে আমি নিজেই রান্নাঘরে গেলাম তেল গরম করতে। কিন্তু ওই সময় পণ্ডিত মশাই ঘরে চলে এলেন আর আমাকে রান্নাঘরে দেখে অবাক হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তেল গরম করলাম আর রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। আমার রান্নাঘর থেকে ঘরে ঢোকার রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তিনি। আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ঘরে তো আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই থাকে না, তাহলে আপনার মুখোশ পরার কি দরকার? গরম এত আপনি মুখোশ খুলতে পারেন। আমি সাথে সাথে জবাব দিলাম, আপনি তো আসতে যেতে থাকেন, এই জন্য আমি মুখোশ পরি। আমার কথা শুনে তার মুখে অদ্ভুতভাবে হাসি খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলাম। তিনি গভীরভাবে ঘুমিয়েছিলেন।